ক্লান্ত লাগছে আমার, গাড়ি তুই চালা। আর তাহসান, তুই সামনে বস। আজ তুই তিথি আর নেহার সাথে বসে পড়, আর তোর বোনকে পেছনের সিটে পাঠা। বলেই তুর্য আর একটা কথা না বলে গিয়ে পেছনের সিটে বসে পড়ে। তিনজন হাঁ করে তাকিয়ে আছে একে অপরের দিকে। অর্ডার করেই বেটা খালাস, তাদেরকে কিছু বলার সুযোগটাও দিল না। তিনজন একে অপরের দিকে তাকিয়ে ফুস করে হতাশার নিঃশ্বাস ছেড়ে গাড়ির ভেতরে উঠে যেতে শুরু করে। তুর্য সিটে বসতেই মাথা হেলিয়ে দেয় সিটের সাথে। আহিল গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। ফোনটা পকেট থেকে বের করে সামনে রাখে। তার পাশে বসে তাহাসানও তার ফোন বের করে আহিলের ফোনের সাথে রাখে। তাজ মাঝখানের তারাদের সিটের কাছে গিয়ে তারাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পেছনে যা। তাজের কথায় তারা ভ্রু কুঁচকে তাকায়। মূলত সে বুঝতে পারেনি। তারা মিহি কণ্ঠে বলে ওঠে, তাহলে কাকে বলছে? এখানে কি আরেকটা তারা আছে নাকি? তাজের এমন করে কথা বলায় ভয়ে ঘাবড়ে যায় তারা। তবু সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কিন্তু কেন ভাইয়া? তুর্যের কানে যায়, তার বেশ বিরক্ত লাগে। তাজ হাঁ করে কিছু বলতে নেবে, তার আগেই তুর্য সোজা হয়ে বাজখাই গলায় বলে ওঠে, কারণ আমি বলেছি তাই। এত কথা না বলে পেছনে আয়, কাম ফাস্ট। তুর্যের এমন বাজখাই ধমক শুনে তারা আর কোনো প্রশ্ন করা তো দূর, 1 সেকেন্ডও দেরি করে না। শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের সিটে বসে পড়ে। আর তাজ বসে পড়ে তিথির পাশে, আর সবার কর্নারে বসে পড়ে নেহা। তিথি তো মনে মনে বেশ খুশি, তবে সেটা সে প্রকাশ করে না। বেশ ভাব নিয়ে সে বসে আছে। তাজকে এক প্রকার পাত্তা না দিয়ে নেহার সাথে এটা ওটা নিয়ে গল্প করতে শুরু করে। তাজ বেশ অবাক হয়, হুট করেই তিথির এমন ব্যবহার বুঝে উঠতে পারে না। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। আহিল গাড়ি স্টার্ট দেয়। তুর্য তারার পেছনে হাত দিয়ে কোমর টেনে নিজের কাছে গা ঘেঁষে বসায়। কেঁপে ওঠে তারা। তুর্য তারার কোমর জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দেয়। এদিকে ভয়ে তারার আত্মা যায়। তাজসহ সকলেই এখানে আছে। তারা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, কি করছেন তুর্য ভাই? সকলে দেখবে তো, আর দা ভাই আছে, দেখলে আমাকে মেরেই ফেলবে। তারার কথায় তুর্য কোনো কিছু বলে না। গা ছাড়া একটা ভাব নিয়ে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, এই, তোর আগেও পেছনে তাকাবি না। আমি বড্ড ক্লান্ত, তাই আমার বউয়ের কাঁধে মাথা রেখে শুয়ে আছি। আটকে ওঠে তারা। তড়িৎ গতিতে সামনের দিকে তাকায় তাজের পানে। ভয় তার কলিজা শুকিয়ে গেছে, পুরো শরীর তার কাঁপছে রীতিমতো। এই বুঝি তাকে তার তাজ ভাইয়া খুন করতে আসবে। সকলে তুর্যের কথা শুনে মিটিমিটি হাসে, তবে তারা তাজকে কোনো রিয়াকশন না করতে দেখে বড্ড অবাক হয়। তার উপর তাজ হাসছে, তারা বিষয়টা বুঝে উঠতে পারে না। এদিকে তার উপর তার বেশ ভয়ও লাগছে, আগামাথা কিছুই খুঁজে পায় না সে। এদিকে তুর্য তারার কাঁধে মাথা রেখে পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে শুরু করে। আর তারা তো ভয়ে লজ্জায় পুরো শেষ। আহিল তার মতো করে গাড়ি চালাতে ব্যস্ত। পাশে তাহসান বাহিরের দিকে তাকিয়ে শহর দেখছে। নেহা তিথি বেশ জমিয়ে গল্প করছে, আর তাজ আর চোখে তিথির কাণ্ডকারখানা দেখছে। পেছনে তারা তুর্য বসে আছে। তুর্য তারার কাঁধে মাথা রেখে রিল্যাক্স মুডে ফোন টিপছে। তাহসান বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে হুট করে তার চোখে পড়ে খুব সুন্দর একটা ওয়েদার। এখন আকাশটা কেমন হালকা নীলচে সাদা হয়ে আছে। তাহসান সেটা দেখে তড়িঘড়ি করে সামনে থেকে ফোন নিয়ে ক্যামেরা বের করে ভিডিও অন করে। ফোন জানালার বাইরে বের করে ভিডিও করতে থাকে। তা দেখে আহিল হেসে তাকে সতর্ক করে বলে ওঠে, সাবধানে, দেখিস আবার তোর ফোনটা না পড়ে যায়। বলেই হেসে ওঠে আহিল। তবে বেশি সময় লাগে না, তার কথা বলা শেষ হতে দেরি হয়, তবে পড়তে নয়। গাড়ি যখন উঁচু একটি জায়গা দিয়ে নামার সময় ঝাঁকি খায়, তখনও ঠাস করে তার ফোন পড়ে যায়। তা দেখে আহিল পুরো হাসতে হাসতে শেষ, সাথে বাকিরাও হাসতে থাকে। তাহসান গাড়ির জানালার সাথে হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে থম মেরে বসে আছে। নেহা পেছন থেকে হাসতে হাসতে বলে ওঠে, আহিল, বলতে না বলতে ফোনটা ফেলে দিলি।
অকর্ম। বলেই হেসে ওঠে নেহা। আহিল তো পুরো হাসতে হাসতে শেষ। তাহসান অসহায় মুখ করে আহিলের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলে ওঠে। বলেই চোখ খিচে বন্ধ করে নেয় তাহসান। তা শুনে আহিল হাসতে হাসতে বলে ওঠে। কিন্তু কেন? তাহসান চোখ খুলে চোরের মতো এদিক ওদিক তাকাতে শুরু করে। আহিল গাড়ি চালাতে চালাতে হুট করে ফোনের দিকে খেয়াল করতেই দেখতে পায় এটা তার ফোন নয়। সে গাড়ি চালাতে চালাতে ফোন হাতে নিয়ে দেখতেই যখন বুঝতে পারে তখনই গলা ছেড়ে দেয় এক চিৎকার। সকলেই তার পানে তাকায়। তুর্য বিরক্ত হয়ে মাথা তুলে তাকায় সামনের দিকে, সাথে তারাও। আহিল এক চিৎকারে গাড়ি থামিয়ে দেয়। আহিল তড়িঘড়ি করে গাড়ি থেকে নামতে নামতে বলে ওঠে। আমার 7 লাখ টাকার ফোন, শালা তোকে তো আমি। বলে গাড়ি থেকে নেমে আহিল দৌড় দেয়। পেছন পেছন তাহসানও নেমে দৌড়াতে থাকে। গাড়ির ভেতরে সকলে একে অপরের দিকে তাকিয়ে আছে। নেহা অবাক কণ্ঠে বলে ওঠে। এদের আবার কি হলো? তিথি নেহার পানে তাকিয়ে বলে ওঠে। নেহাপু, ফোন তাহসান ভাইয়া নয়, আহিল ভাইয়া একটা ফেলাইছো। তিথির কথায় নেহা কি বলে চিল্লিয়ে ওঠে। ওটা আহিলের ফোন। আজ তো তাহসান শেষ। বলেই নেহা চিন্তায় ডুবে পড়ে। এসব দেখে বেশ বিরক্ত হয় তুর্য। তারা তো হাঁ করে তাকিয়ে আছে। সামনের দিকে বোঝার চেষ্টা করছে সে। অন্যদিকে আহিল দৌড়াতেই আছে। পেছন পেছন তাহসান ছুটতে ছুটতে বলে ওঠে। তাহসানের কথায় আহিল রাগে পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বলে ওঠে। তাহসানের কথায় আহিল রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে। তোকে আমি ছাড়বো না। বলেই দৌড়ে ফোনের কাছে আসে। তড়িঘড়ি করে ফোনটা তুলে উঠে দাঁড়িয়ে দেখতেই ভেঙে যাওয়া ফোন দেখে মুখের ওপর হাত দিয়ে আ করে চিৎকার দিয়ে লাফাতে শুরু করে এক প্রকার ব্যাঙের মতো। তাহসান তার সামনে এসে আহিলকে থামাতে থামাতে বলে ওঠে। আহিল তাহসানের কথা শুনে কাঁদতে কাঁদতে বলে ওঠে। তুই আমার ফোনে কেন হাত দিয়েছিস? তাহসানের কথায় আহিল আ বলে চিৎকার করতে থাকে। এদিকে তুর্য বিরক্ত হয়ে তাজকে বলে ওঠে। এই তাজ, তুই গিয়ে গাড়ি স্টার্ট দে তো। তুর্যের কথায় তাজ পেছন ফিরে বলে ওঠে। কিন্তু ভাইয়া, তাহসান ভাই আর আহিল ভাই তো বাহিরে। তুর্য তা শুনে কর্কশ কণ্ঠে বলে ওঠে। জাহান নামে জাকেরা, তোকে গাড়ি স্টার্ট দিতে বলেছি, তুই দে। তুর্যের কথায় আর কথা বাড়ায় না তাজ। বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। তখনই তাহসান তা দেখে চিল্লিয়ে বলে ওঠে। তাহসানের কথায় আহিল ফিরে তাকায় গাড়ির দিকে। গাড়ি চলে যেতেই আহিল লাফিয়ে লাফিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, কিন্তু মুহূর্তে গাড়ি চলে যায় তাদের ছেড়ে। তাহসান অসহায় চোখে তাকিয়ে থাকে গাড়ি চলে যাওয়ার দিকে। এদিকে রাগে ফুঁসছে আহিল। মুখ দিয়ে তার ফুস ফুস শব্দ বের হচ্ছে। তাহসান আহিলের দিকে তাকাতে আহিল বাঘের মতো গর্জন দিয়ে ওঠে। তাহসান পরিস্থিতি বুঝতে পেরে ও মা গো বলেই দেয় এক দৌড়। তা দেখে আহিল চিৎকার দিয়ে বলে ওঠে। আজকে তো তোরে মেরেই ফেলবো। বলেই দেয় দৌড় তাহসানের পেছনে। তুর্য পেছনের সিটের পর্দাটা টেনে দেয়। তার গাড়ির পেছনের সিটে একটা ছোট্ট পর্দা সেট করা আছে। প্রাইভেসির জন্য বলতে গেলে তাদের জন্যই এটা করা। হুট করে এমন হওয়ায় তারা তাকায় তুর্যের পানে অবাক চোখে। তুর্য ফোন বন্ধ করে পকেটে রেখে তারার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তারা হাঁ করে তাকিয়ে আছে। তুর্য ভালো করে শুতে শুতে বলে ওঠে। মাথায় হাত বুলিয়ে দে, বাসায় যেতে এখনো 2 ঘন্টা লাগবে। ততক্ষণ আমি ঘুমাবো, আমায় একদম ডাকবি না। বলেই তুর্য তারার কোমরে হাত দিয়ে পেছনের দিক দিয়ে জড়িয়ে ধরে। ওড়নাটা কিছুটা উঁচু করে পেটে মুখ গুজে দেয়। সঙ্গে সঙ্গে তারা কেঁপে ওঠে। তারার শরীরটা কেমন কেঁপে উঠলেও সে স্থির থাকে। মুহূর্তে তার বুকের ভেতরটা যেন উল্টে পাল্টে যায়। তুর্যের গা থেকে ভেসে আসা হালকা আতরের গন্ধ, তার নিঃশ্বাসের উষ্ণতা আর পেটের কাছে মুখ গুজে থাকা সেই নিষ্পাপ ঘুমন্ত মুখ, সব মিলিয়ে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ে তার রন্ধ্রে রন্ধ্রে। তার বুকের ভেতরটা ধুকপুক করছে। বাইরের পৃথিবী যেন তার একেবারে থেমে গেছে, যেন গাড়ির গতিও যেন ধীর হয়ে এসেছে। তুর্য স্পর্শে গলে গলে যাচ্ছে তার অস্তিত্ব।
তুর্য যেভাবে তাকে জড়িয়ে ধরেছে তার মধ্যে কোনো চাহিদা নেই, শুধু নিরাপত্তা, নির্ভরতা আর একরাশ ক্লান্তি। এই ছেলেটার প্রতি যেন আরও গভীর কোনো টান জন্ম নিচ্ছে তারার মধ্যে, এমন কিছু যা ভাষায় বলা যায় না। মুহূর্তেই সে হাত বাড়িয়ে দেয় তুর্যের মাথার দিকে, ধীরে ধীরে মাথায় হাত বুলাতে থাকে, নরম মমতা মাখা ভালোবাসায় ভরা স্পর্শে। তারাকুঞ্জ যেন আজ এক জ্যোতিষ্কের ভেতর রূপ নিয়েছে। সকাল থেকে ব্যস্ততার মাঝে কেটে গেলেও সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ি আর আশেপাশের পুরো এলাকায় যেন আলোয় ভাসতে শুরু করেছে। মূল ফটক থেকে শুরু করে প্রত্যেকটি রাস্তা, প্রতিটি গলি অলিতে গলিতে উঠেছে সোনালি রঙের ফেয়ারি লাইট। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বড় বড় শেড ঝুলছে, সবুজ আর খয়েরি জমকালো কাপড়ে মোড়ানো, তার মধ্যে ক্রিস্টালের মতো ঝাড়বাতি ঝুলছে। রাস্তার শুরু থেকে বাড়ির মূল প্রবেশদ্বার পর্যন্ত লাল গালিচা বিছানো, দুই পাশে সোনালি কাঠের পিলার, যার মাথায় লম্বা কাচের ঝুমঝুমে লাইট। বাড়ির ভেতরে প্রবেশ করলে চোখ ধাঁধিয়ে যায়। প্রতিটি কর্নারে ঝুলছে মালা, রেশমি কাপড়ের ফেস্টুন, আর ছোট ছোট ঝালরের মতো ঝুলছে কাচের রঙিন বল। তার মাঝে বেলি ফুল আর গোলাপের মালা। প্যান্ডেলের ঠিক মাঝখানে গোল গোল টেবিল, প্রতিটি টেবিলের মাঝে তাজা ফুলের গুচ্ছ, রূপার পাত্রে রাখা আতর ও টিস্যু। চারপাশে বসার জন্য কাঠের চেয়ার, সেগুলোর পেছনে লাগানো রয়েছে ঝিলমিল কাপড় আর ঝুলন্ত ট্যাসেল। মেহেদি দেবার জায়গাটা এক কথায় নজর কাড়া। বিশাল কাঠের ফ্রেমে খোদাই করা ব্যাকড্রপ, যার গায়ে ঝুলছে সোনালি রেশম, লতানো রজনীগন্ধা, আর তার মাঝে এলইডি আলো দিয়ে লেখা তৌহিদ লাভ তানিয়া মেহেদি সন্ধ্যা। নিচে খুব সুন্দর করে চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে। তার পাশে দুই দিকে পিতলের থালায় চুড়ি, মেহেদি। দিন যত গড়াচ্ছে আলোর খেলা আরও গাঢ় হচ্ছে। বাড়ির ছাদ থেকে নিচ পর্যন্ত রঙিন আলো জ্বলছে, এমনভাবে যেন বাড়িটা নিজেই এক উড়ন্ত প্রাসাদ। সিঁড়ির ধাপে ধাপে রঙিন মোমবাতি সাজানো, জানালার কাঁচের ভেতর দিয়ে আলো এসে পড়ছে, তার ছায়া যেন নামছে পুরো বাড়িতে। যদি আজকে মেহেদি প্রোগ্রাম হবে ঘরোয়াভাবে, শুধুমাত্র পারিবারিকভাবে করা হবে, কোনো বাহিরের মানুষ মেহেদি প্রোগ্রামে জয়েন্ট থাকবে না, কারণ আজ সারা রাত শুধু নাচ গান আনন্দ এইসব হবে। তাই মেহেদিতে কোনো বাহিরের মানুষকে ইনভাইট করা হয়নি। এলাহি আয়োজন করলেও মেহেদি প্রোগ্রামটা হবে পারিবারিকভাবে, আর এইসব আয়োজন নিজ দায়িত্বে করেছে তুর্য। সমস্ত ডেকোরেশন তার পছন্দ করা, এবং সব কিছুতে সে নিজে দাঁড়িয়ে থেকে করেছে কাল রাত থেকে। এখন শুধু মেহেদি প্রোগ্রাম শুরু হবার পালা। সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন, এমনকি তানিয়া বেগমকেও রেডি করানো হয়ে গেছে। এখন শুধু ছোটরা রেডি হয়ে আসলে মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তবে কেউ এত আহামরি সাজগোজ করবে না, খুব সাবধানভাবেই থাকবে। যেহেতু এখানে কোনো বাইরের লোক নেই, তাই তারা ঠিক করে যে মেয়েরা সবুজ সুতির এক কালারের ভেতরে সালোয়ার কামিজ পরবে, আর ছেলেরা সবুজ পাঞ্জাবি পরবে। ব্যাস এইটুকুই। বাকি সব প্রোগ্রামে গর্জিয়াস লুক দেবে সকলে। এমনকি তানিয়া বেগমকেও খুব সাধারণ লুক দেওয়া হয়েছে। শাড়ির গাঢ় সবুজ জমিনের ওপর পাতলা সোনালি জরির হালকা ফুলের বুটি ছড়িয়ে ছিটিয়ে বসানো হয়েছে পাড়ের সোনালি গোটা পট্টি, যার মাঝখানে পাতলা সুতো দিয়ে সূক্ষ্ম লতা পাতার ডিজাইন। আঁচলটা একটু বিশেষভাবে ডিজাইন করা, সেখানে হালকা গোল্ডেন কাচের কাজ আর রেশমি সুতোয় ছোট ছোট মেহেদি পাতার মোটিফ, যা আলোয় ঝিকমিক করে। ও তার সাথে ডায়মন্ডের জুয়েলারি পরানো হয়েছে তানিয়া বেগমকে। গলায় খুব সিম্পল ডিজাইনের নেকলেস, যেটি হলো হোয়াইট গোল্ড বেজে তৈরি নেকলেস, যেটিতে এক সারিতে ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ড বসানো হয়েছে। গলার খুব কাছে থাকবে, চোকার না, আবার ঝুলে না, সীমিত ও মার্জিত। মাঝখানে একটি ছোট্ট পান পাতার আকৃতির
হ্যাঙ্গিং পেন্ডেন্ট, যার কিনারায় 4-5টি মাইক্রো ডায়মন্ড বসানো, মাঝে একটি হালকা অ্যামরেন্ট স্টোন সবুজ শাড়ির সাথে মিলিয়ে, আর ইয়াররিংস, নেকলেস, সাথে ম্যাচ করা হালকা ড্রপ ডিজাইনের কানের দুল, ছোট হুপের নিচে ছোট পান পাতার শেপের স্টোন সেটিং, মাঝখানে ক্ষুদ্র সবুজ অ্যামরেন্ট, আর চারপাশে হালকা ডায়মন্ডের গুঁড়ো কাজ, সাথে হাতের বালা, যেটি হচ্ছে হোয়াইট গোল্ডের বালা, যার চারিদিকে ছোট ছোট ডায়মন্ড সেটিং। টোটালি মিনিমাল, যেটা আলোয় হালকা ঝিকমিক করে। বেশি গর্জিয়াস সাজ তাকে দেওয়া হয়নি, খুব সাদামাটাভাবেই তিনি সেজেছেন। তার বলতে গেলে এত বেশি হেভি মেকআপ তার পছন্দ নয়, বলতে গেলে তিনি ন্যাচারালভাবেই সেজেছেন, যাতে মেকআপের মাঝে তার আসল সৌন্দর্যটা চাপা না পড়ে। রাত 8টা। তানিয়া বেগমকে তার 3 জা ও তার বোন শাহনাজ বেগম মিলে তাকে স্টেজে নিয়ে গিয়ে বসিয়ে দেন। পরপর বড়রা সকলেই রেডি হয়ে নিচে নেমে আসে। খানবাড়ির বেশ কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও আছেন এখানে। হামিদ খান, তৌহিদ খান, হাসান খান, ইমরান খান সকলেই এসে বসে সোফায়। তৌহিদ খান আসার পর থেকে বলতে গেলে চোখ সরাতেই পারছেন না তানিয়া বেগমের ওপর থেকে। তার কাছে এখনও যেন তার সেই 30 বছরের তানিয়ার মতোই লাগছে, যেন একটুও পরিবর্তন হয়নি তার তানির। তানিয়া বেগম তৌহিদ খানের দিকে তাকাতেই তৌহিদ খান ঠোঁট প্রসারিত করে তা দেখে তানিয়া বেগমও হাসেন। শাহেদ খান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে ওঠেন, কই সবাই রেডি তো? আমার ছোট বৌমা কই? বলতে বলতে লাঠির হাতে শাহেদ খান সিঁড়ি দিয়ে নামেন। নিচে এসে তানিয়া বেগমকে দেখে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোট বৌমাকে তো পুরো পরীর মতো লাগছে। শাহেদ খানের কথা শুনে তানিয়া বেগম লজ্জায় মাথা নুয়ে ফেলে। শাহেদ খান লাঠি উঠিয়ে উঠিয়ে বলে ওঠে, আমার ছোট ছেলের পছন্দ আছে বলতে হবে। শাহেদ খানের কথায় তৌহিদ খান হালকা হাসে, আর তানিয়া বেগম তো লজ্জায় মাথা নুয়েই রেখেছেন। শাহেদ খানের এবার চারপাশ তাকিয়ে বলে ওঠে, কই আমার নাতি নাতনিরা কই? আর আমার ছোট গিন্নিই বা কই? বলেই চারপাশ খুঁজতে থাকে শাহেদ খান। তা শুনে প্রিয়ন্তী বেগম বলে ওঠে, কোথায় আবার রেডি হচ্ছে তারা? এত সময় যাবত রেডি হচ্ছে আমার গিন্নি আর নাতি নাতনিরা, আর আমার গিন্নি জানে না আমি তাকে বেশি সময় না দেখে থাকতে পারি না। শাহেদ খানের কথা শুনে শারমিন বেগম বলে ওঠে, আমি তোমার ছোট গিন্নিকে ডেকে আনছি, দাঁড়াও। শাহেদ খান শারমিন বেগমের কথা শুনে তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তোমাকে আর যেতে হবে না, আমার গিন্নিকে আমিই ডাকতে যাচ্ছি, আর কাউকে ডাকতে যেতে হবে না। শাহেদ খানের কথা শুনে শারমিন ধীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু বাবা, তুমি তো মাত্রই সিঁড়ি বেয়ে এলে, বারবার ওঠা নামা করলে তো তোমার হাতও ব্যথা করবে। শারমিন বেগমের কথা শুনে শাহেদ খান কঠোর গলায় বলে ওঠে, আমার বয়স বাড়তে পারে, কিন্তু আমি এখনো স্ট্রং, বুঝতে পেরেছো? তাই এসব আমার হাঁটু ব্যথা করবে না। শাহেদ খানের কথা শুনে শারমিন বেগম চুপ হয়ে যায়। এই এক কথা শুনতে শুনতে তিনি শেষ প্রায়। এরপর তিনি কিছু বলতে গেলে তাকে আরও কতগুলো বাণী ছাড়া হবে, তাই তিনি চুপ হয়ে যায়। শাহেদ খান মনে মনে বলে ওঠে, নিশ্চয়ই আমার গিন্নিকে ওই হতচ্ছাড়া আটকে রেখেছে, এই জন্যই এত দেরি হচ্ছে। তারা হতচ্ছাড়া, তার রোমান্সের 12টা আমি বাঁচাচ্ছি। বলেই দাঁতে দাঁত চেপে উল্টো ফিরে হাঁটা দেয় তারার রুমের দিকে সিঁড়ি বেয়ে। তারা নিজ রুমে রেডি হচ্ছে, প্রায় শেষের দিকে। সকলের সাথে মিলিয়ে এসে গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে, জামার নিচের কিছুটা মাঝখানের দিকে সবুজ রঙের সাধারণ লেজ লাগানো, এবং সালোয়ারের নিচেও সেম। তারা একদম সিম্পলভাবে সেজেছে, মুখে কোনো মেকআপ সে করেনি, একদম নো মেকআপে, শুধু ঠোঁটে হালকা লিপ বাম দিয়েছে সে। আর কানে তারা আগে থেকেই তুর্যের দেওয়া ঝুমকোগুলো ছিল। বলতে গেলে সে ঝুমকো জোড়াগুলো খুলতে চায় না, সেটা কেন সে নিজেও জানে না। আর এই ঝুমকো জোড়া তার কাছে মনে হয় তার সমস্ত ড্রেসের সাথে খুব সুন্দর মানায়, হয়তো সাদা পাথরের বলে, আর ডিজাইনটাও ইউনিক বলে। আর এই ঝুমকো জোড়া তার ক্যারি করতে একটু পরিমাণের সমস্যাও হয় না।
খুব কমফোর্টেবল মনে হয় তার কাছে, তাই সে সেটা খোলার প্রয়োজনও বোধ করে না। শুধু তার ঝুমকো জোড়ার সঙ্গে ম্যাচিং করে একটা সাদা পাথরের চিকন দেখে নেকলেস পরে নেয়। ব্যাস, তার সাজ শেষ। এখন শুধু চুলটা আঁচড়ালেই তার পুরোপুরি সাজ কমপ্লিট। তারা চুল চিরুনি করতে শুরু করে। এমন সময় তুর্য তার রুম থেকে হাঁক ছেড়ে ডেকে ওঠে। তারা, এই তারা, কোথায় তুই? আমার রুমে আয়। তারা আঁচড়ানো বন্ধ করে দরজার পানে তাকায়। এই সময় তুর্যের ডাক শুনে অবাক হয় সে। ভ্রকুচকে তাকিয়ে বলে ওঠে, তুর্য ভাই আমাকে ডাকছে কেন? তারার কথা শেষ না হতেই তুর্যের গম্ভীর কণ্ঠ ভেসে আসে। কোথায় আসছিস না কেন? তুর্যের কথায় আর দাঁড়ায় না তারা। দেরি করলে দেখা যাবে তাকে মেরেই ফেলবে। তার চেয়ে কেন ডাকছে সেটা দেখে আসাটা ভালো। তার উপরে এইভাবে ডাকছে, নিশ্চয়ই কিছু হয়েছে ভেবেই তারা এক প্রকার অস্থির হয়ে তড়িঘড়ি করে টেবিলের ওপর থেকে চুলের কাঠিটা নিয়ে কোনো রকমে খোপা বেঁধে দৌড় লাগায় তুর্যের রুমের দিকে। এক দৌড়ে তুর্যের রুমের সামনে এসে দাঁড়ায়। তুর্য পাঞ্জাবি পরছে। তারা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে, আমায় ডেকেছেন তুর্য ভাই? তারার কথা শুনে তুর্য তারার পানে তাকায় রাগী দৃষ্টিতে। তা দেখে তারা শুকনো ঢোক গিলে। সে বুঝে উঠতে পারে না তুর্যের চাহনির কারণ, তবে এটা ঠিকই বুঝতে পারে তুর্য ভাই যে রেগে আছে তার ওপর, কিন্তু কেন সেটা তার জানা নেই। কী বা করলো সে? তারাকে দেখে তুর্য রাগে বাজখাই গলায় বলে ওঠে, সব সময় তোকে আমার এত কেন ডাকা লাগে? বাড়ি এসে আমি তোকে আমার চোখের সামনে কেন পাই না? থাকিস কোথায় সারাদিন যে হাজবেন্ড বাসায় আসলেও তোর খবর থাকে না? তুর্যের কথায় চোখ খিচে বন্ধ করে নেয় তারা। মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে আছে সে। পরিস্থিতি যে ভীষণ সিরিয়াস বুঝতে বাকি রয় না তার। তারাকে চুপ থাকতে দেখে তুর্য ঘর কাঁপিয়ে ধমক দিয়ে ওঠে, কি হলো? কথা কানে যায় না? তোকে পাওয়া কেন যায় না? সারাদিন কাজ করে বাসায় ফিরে কোথায় একটু শান্তিতে নিঃশ্বাস নেব সেটাও তুই হতে দিস না। সব সময় তোকে আমার ডেকে ডেকে খুঁজে খুঁজে আমার কাছে আনতে হয় কেন? বাসায় থেকে কি এমন রাজকার্য করছিস যে আমি আসলে আমার কাছে আসার সময় হয় না তোর? তারা তো ভয়ে শেষ। তুর্যের রাগ দেখে হুট করে ভেবে পায় না তুর্যের এই হেন রাগের কারণ তার কাছে না আসার কারণে তুর্য ভাই কি রেগে আছে নাকি অন্য কিছু নিয়ে বোধগম্য হয় না তারা। সে শুধু তুর্যের রাগ দেখে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, সরি তুর্য ভাই, আর হবে না। তারার কথায় তুর্য রাগে কটমট করতে করতে বলে ওঠে, বাসায় আসার সাথে সাথে যদি তোকে আমার রুমে না পাই তাহলে তোর খবর আছে। আমি বাসায় আসার সাথে সাথে তোকে আমার রুমে চাই। যদি আর একদিন এভাবে ডেকে আনতে হয় তোর কি যে অবস্থা হবে তুই কল্পনা করতে পারবি না। মাথা রাখিস। তুর্যের কথায় তারা ঢোক গিলে। এ তো দেখি তাকে একেবারে সামনাসামনি হুমকি। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য রাগে হিসিয়ে বলে ওঠে, তোকে কি এখানে দাঁড়িয়ে থাকার জন্য এনেছি নাকি? তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকিয়ে আমতা আমতা করে দুপাশে মাথা নাড়ায়। সে তো আদেও জানে না তাকে কেন এনেছে এখানে। তুর্য তা দেখে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাহলে দাঁড়িয়ে কেন আছিস বেয়াদব? তুর্যের কথায় তারা পড়েছে মহা বিপাকে। সে তো আগামাথা কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। সে কি করবে ভেবে পাচ্ছে না, তাই ওড়নার কোনা ধরে মোচড়া মোচড়ি করতে থাকে। তারাকে চুপ থাকতে দেখে তুর্য রাগে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো বলছিস না কেন? তুর্যের কথায় কেঁপে ওঠে তারা। তড়িঘড়ি করে বলে ওঠে, আপনি আমায় কেন ডেকেছেন? আমি তো জানি না তুর্য ভাই। তারার কথা শুনে তুর্য রাগে কটমট করতে করতে বলে ওঠে, বাসর করার জন্য এনেছি ইডিয়েট, এদিকে আয়। তুর্যের ধমকে বলা শেষ কথা শুনে যেন মুহূর্তেই জমে বরফ হয়ে গেল তারা। তার চোখ দুটো বিস্ময়ে কুঁচকে উঠল। আবার সেই চোখে লজ্জার ছায়া দ্রুত ছড়িয়ে পড়ল। মুখটা লাল হয়ে উঠল তীব্র সংকোচে। গাল বেয়ে লালচে আভা নামতে থাকলো গলার কাছ অবধি। চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে, আর হাতের ওড়নার কোনো আরও শক্ত করে মুঠোয় ধরে ফেলল সে। তার শরীরটা এবার কেঁপে উঠল অজান্তেই, যেন হঠাৎ কেউ তাকে ঠেলে দিয়েছে ভেতর থেকে। বুকের ভেতরটা ধুকপুক করতে থাকলো অস্বস্তি আর অজানা অনুভবে। থুতনির নিচে মুখটা আরও নিচু হয়ে এলো।
যেন মাটি ভেদ করে মিশে যেতে চায়। পায়ের পাতায় চাপ দিতে দিতে একবার জায়গা বদলানোর চেষ্টা করলো, কিন্তু শরীর যেন সাড়া দিতে চাইছিল না। তুর্য তারার কোনো নড়চড় না দেখে বাজখাই গলায় বলে ওঠে, কানে যায় না তোর কি বলছি? সঙ্গে সঙ্গে তুর্যের দিকে তাকায়। মুহূর্তেই সব লজ্জা উধাও তার। এমন রাম ধমক দিলে লজ্জা থাকে নাকি? তার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে তুর্যের সামনে যায়। তুর্যের সামনে গিয়ে ভয়ে শুকনো ঢোক গিলে। তুর্য তারাকে সামনে আসতে দেখে অগ্নি চোখে তার পানে তাকিয়ে থাকে। তা দেখে তারা ভয়ে চোখ সরিয়ে নেয়। তুর্য তারার পানেই চেয়েছিল। হুট করে খেয়াল করলো তারাকে কিছুটা ভিন্ন লাগছে। এতক্ষণে তার চোখ পড়ে তারার পুরো শরীর জুড়ে গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে সে। খুব সাধারণ তার সাজ। হুট করেই তার রাগ দমে এলো। চোখে মুখে মুহূর্তেই ছড়িয়ে পড়ে শীতলতা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পানে। গলার নেকলেসটা আর কানের ঝুমকো জোড়ার জন্য বউ বউ লাগছে তার তারাকে। আজ একটু অন্যরকম, যদিও বা তার মুখে কোনো সাজসজ্জা নেই, তবুও বেশ মোহনীয় লাগছে তারাকে। চুলগুলো আজ বেহায়াদের মতো এলোমেলো হয়ে পড়ে নেই কাঁধের, বরং পরিপাটি হয়ে আজ খোপায় আবদ্ধ হয়ে আছে তারা। তুর্য তারার পানে দু কদম এগিয়ে আসে। তারা তা উপলব্ধি করতে পারে। তুর্যের আগমনের তারার ভয়ে জড়সড় হয়ে যায় কিছুটা। তুর্য ধীরে ধীরে তারার দিকে এগিয়ে আসে। তারার বুকের ধুকপুকানি যেন চাঁদের গতির চেয়েও দ্রুত ছুটছে। সে স্পষ্ট টের পায় তুর্য তার খুব কাছাকাছি এসে গেছে। ভয়ে গলার ভিতর একটা গম্ভীর খসখসে কিছু পাক খেতে থাকে। শরীরের ভেতর ভর করে এক ধরনের অচেনা শীতলতা আর কাঁপুনি। তুর্য হঠাৎই তার কোমরে হাত রেখে তারাকে টেনে নেয় নিজের বুকের সাথে, একেবারে মিশিয়ে। মুহূর্তেই তারা যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। তুর্যের বুকের ছোঁয়ায় তার সমস্ত শরীর শিউরে ওঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়, হাত দুটো কিছুটা তড়পিয়ে ওঠে, যেন ছুটে পালাতে চায়, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। তুর্য তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন পৃথিবীর আর কোনো কিছুই তার চেয়ে বেশি দরকার নয়। তারার মুখে হঠাৎ লজ্জা আর ভয়ের অদ্ভুত এক মিশ্রতা খেলে যায়। ঠোঁট কেঁপে ওঠে নিঃশব্দে, চোখের পাতা বারবার কাঁপে, আর গাল জোড়া যেন এক লাফে আগুন হয়ে ওঠে। হৃদস্পন্দন এত জোরে হচ্ছে যেন তুর্য তা শুনতে পাচ্ছে। সে চায় চোখ তুলে তাকাতে, কিন্তু চোখ যেন এক ধরনের লজ্জায় নিজেই ঝুঁকে পড়ে। তুর্য এবার ধীরে ধীরে তারার পেছনে বাঁধা চুলে হাত রাখে। তার আঙুলের ছোঁয়া মাথার খোপা ছুঁয়ে দিলে একটা শীতল স্রোত বয়ে যায়। তারার মেরুদণ্ড বেশ সাবধানে, যেন কোনো অমূল্য বস্তু ছুঁচ্ছে। তুর্য খোপার কাঠিটা টান দিতেই একে একে খসে পড়ে চুল। ধীর গতিতে, যেন বাতাসে ঢেউ খেতে খেতে গড়িয়ে পড়ে কাঁধ জুড়ে। তুর্য সেই চুলগুলো নরমভাবে আঙুল দিয়ে ছুঁয়ে নেয়, আর তারপরে এগিয়ে আসে সামনের দিকে। তারার কপালের উপরে এসে থাকা অবাধ্য চুলের গোছা দুটো খুব যত্ন করে তুর্য সরিয়ে নেয়। আঙুলের নরম ছোঁয়ায় তারার চোখ আবারও বন্ধ হয়ে আসে অজান্তে। তুর্য সেই চুলগুলো কানের পেছনে গুজে দেয় অত্যন্ত যত্নের সাথে, যেন কারোর স্বপ্ন সাজাচ্ছে। তারপর তুর্য তারার গালে হাত রাখে। বৃদ্ধা আঙুলের গোড়া দিয়ে আলতো করে গালের ওপরের নিচে স্লাইড করতে করতে তুর্য খুবই কোমল আদুরে কণ্ঠে বলে ওঠে, অবাধ্য চুলগুলোকে না হয়ে উঠতে দে। তারা পরিপাটি হয়ে থাকলে আমার হিংসে হয়। আমি যেমন তোর কাছে এলোমেলো, তেমন আমিও চাই তোর চুলগুলো এলোমেলো থাকুক, পরিপাটি না হয় না থাকুক। তারার নিঃশ্বাস আবারও থেমে যায়। এতটা কাছে, এতটা স্পষ্ট। তুর্যের কণ্ঠে ছিল না কোনো রাগ, না কোনো তিরস্কার, ছিল শুধু মুগ্ধতার অকৃত্রিম আবেগ। তুর্য একটু থেমে এক দৃষ্টিতে তারার চোখে চোখ রাখে। তারপর যেন ভেতর থেকে উঠে আসে তারার অনুভবের সবচেয়ে নিখাত শব্দগুলো। বেরিয়ে আসে তুর্যের ঠোঁট দিয়ে, তোমায় দেখার পর আকাশের রংটাও ফিকে মনে হয়। কি এমন আছে তোর মাঝে বল না, যে বারবার তোর প্রতি আমি আকৃষ্ট হই? শত কোটি নারীর ভিড়ে কেন বারংবার এই মেহরাজ খান আকৃষ্ট হয় তার ছোট্ট বাবুই পাখিতে, বলতে পারিস?
তারা নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের বলা প্রতিটা কথার নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। তারা এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকায় তুর্যের চোখে। সেই চোখে এখন আর আগুন নেই, সেখানে শুধু প্রশান্তি, এক অদ্ভুত মায়া। তারা কিছু বলতে চায়, ঠোঁট নড়ে কিন্তু শব্দ নেই। তারা নিথর হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের বলা প্রতিটা কথার নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। তারা এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকায় তুর্যের চোখে। সেই চোখে এখন আর আগুন নেই, সেখানে শুধু প্রশান্তি, এক অদ্ভুত মায়া।